নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আর কয়েকটা দিন বাদেই শিবরাত্রির তিথি, খুব গুরুত্বপূর্ণ তিথি, যেটা কঠিন থেকে কঠিনতম সমস্যার সমাধান করা যায় এই নির্দিষ্ট তিথিতে। কারণ জানেন আপনারা যে দেবাদিদেব মহাদেব, তাদের অর্থাৎ দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর সঙ্গে বিবাহ হয়েছিল এই নির্দিষ্ট তিথিতে, এবং বহু তপস্যা করে কিন্তু মাতা পার্বতী তিনি এই দেবাদিদেব মহাদেবকে এই নির্দিষ্ট সময়, এই নির্দিষ্ট তিথিতে তিনি সেই বিবাহের উপযুক্তভাবে সময়টা পেয়েছিলেন। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে এই নির্দিষ্ট তিথিতে শিব কিন্তু তাণ্ডব নৃত্য করেছিলেন, এবং সেই তাণ্ডব নৃত্যকে কিন্তু প্রতিহত করা বা সেটাকে কন্ট্রোল করা বলুন, তার জন্য কিন্তু এই বিবাহের কিন্তু ব্যবস্থা করা হয়েছিল। এছাড়াও কিন্তু বলা হচ্ছে যে এই নির্দিষ্ট তিথিতে যেমন শিব এবং তার সঙ্গে সঙ্গে পার্বতী বা শিব এবং শক্তির মিলন হয়েছিল। এছাড়াও কিন্তু বলা হচ্ছে যে পুরুষ এবং শক্তির কিন্তু মিলন হয়েছিল এই নির্দিষ্ট তিথিতে। সেই জন্য এই নির্দিষ্ট তিথিটা খুব খুব গুরুত্বপূর্ণ তিথি। সেই জন্য এই তিথিতে শিবের অভিষেক করা হয় 4টে প্রহর ধরে, অর্থাৎ 4 প্রহরে 4টে দ্রব্যগুণ দিয়ে শিবকে অভিষেক করা হয়। এবং এই অভিষেকের কিন্তু নির্দিষ্ট টাইম কিন্তু অবশ্যই রয়েছে। এই 2025-এর যে শিবরাত্রি তিথি রয়েছে, সেই শিবরাত্রি তিথি বলা হচ্ছে শৈব মতে সেখানে 26শে কিন্তু ফেব্রুয়ারি শুরু হচ্ছে, এবং সেই 26শে ফেব্রুয়ারি, এবং এটা গোস্বামী বা বৈষ্ণব মতে কিন্তু এটা পরের দিনও কিন্তু তারা পুজো করতে পারেন বা শিবের অভিষেক করতে পারেন। অর্থাৎ দুটো দিনই কিন্তু রয়েছে, যারা যে দিনটা নির্দিষ্ট করবেন সেই দিনটা তাদের জন্যই কিন্তু শুভ। সেই জন্য বলবো যে এখানে শৈব মতে, অর্থাৎ যারা পুজো পাঠ করবেন বা শিবের অভিষেক করবেন, তাদের যে সময় নির্দিষ্ট করা রয়েছে সেটা 26শে ফেব্রুয়ারি রয়েছে সময়টা, অর্থাৎ ডেটটা, এবং সময় শুরু হচ্ছে প্রথম প্রহর, সেটা হচ্ছে সন্ধ্যাবেলা, অর্থাৎ 26শে ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যাবেলা সময়টা শুরু হবে 6টা 19 মিনিট থেকে 9টা 26 মিনিট পর্যন্ত। এটা প্রথম প্রহরের পুজো হবে। প্রথম প্রহরের পুজো হয় যেটা, বা প্রথম প্রহরে যে অভিষেক হয় শিবের, সেটা দুগ্ধ দিয়ে শিবের অভিষেক হয়। তারপরের প্রহরের যে পুজো বা অভিষেক হবে সেটার নির্দিষ্ট টাইম হচ্ছে 9টা 26 মিনিট থেকে শুরু হবে 12টা, অর্থাৎ মধ্যরাত্রে 12টা কিন্তু 35 মিনিট পর্যন্ত এই সময়টা থাকবে। এটা দ্বিতীয় প্রহর, এবং এই নির্দিষ্ট দ্বিতীয় প্রহরের যে অভিষেকটা হবে শিবের, সেটা দই দিয়ে শিবের অভিষেক হবে। তারপরের যে প্রহরটা শুরু হবে সেটা হচ্ছে 12টা 35 থেকে শুরু হবে, এবং ভোর রাত, অর্থাৎ ভোর রাত 3টে 42 পর্যন্ত এই সময়ে শিবের অভিষেক হবে, সেটা ঘিয়ের মাধ্যমে, অর্থাৎ ঘিত দিয়ে শিবের অভিষেক করা হবে। তারপরে শেষ রাত্রে, অর্থাৎ 26 তারিখের শেষ রাত্রে, মানে 27 তারিখ 12টার পরে যে 27 তারিখ হয়ে যাবে, এবং সেটা ভোরবেলার যেটা পুজো হবে বা শিবের অভিষেক হবে, সেটা 3টে 42 মিনিট থেকে সকাল 3টে, অর্থাৎ ভোর 3টে 42 থেকে 6টা 48 মিনিট পর্যন্ত এই সময় চতুর্থ প্রহরের শিবের অভিষেক হবে, এবং এই সময় মধু দ্বারা শিবের অভিষেক করা হবে। এবং তারপরে অনেকে সেক্ষেত্রে শিবের অভিষেক করবে চিনি দিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চামৃত দিয়েও অনেকে অভিষেক করেন, বা এই 4টে প্রহরের পুজো হয়ে যাওয়ার পরেও কিন্তু শিবের অভিষেক হয়, সেটা পঞ্চমৃত অর্থাৎ পঞ্চামৃতর মাধ্যমেও কিন্তু শিবের অভিষেক হয়। এই যে 4টে প্রহরে 4টে দ্রব্যগুণ দিয়ে শিবের অভিষেক হয়, কখনো পঞ্চামৃত দিয়ে শিবের অভিষেক হয়, বা 4টে প্রহরে কী কী শিবের কী কী রূপের পুজো হয়। কারণ এই নির্দিষ্ট শিবরাত্রির তিথি, যেটা শিবের কিন্তু নির্দিষ্ট রূপকে কিন্তু ইঙ্গিত করে, নির্দিষ্ট রূপকে কিন্তু এখানে অভিষেক করা হয়। তাই প্রথম প্রহরের যে অভিষেক হবে শিবের, সেটা অ্যাকচুয়ালি কিন্তু ঈশান রূপ শিবের, কিন্তু বেশ কিছু রূপ রয়েছে, তার মধ্যে খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ ঈশান রূপ। সেই ঈশান রূপের কিন্তু ঈশান রূপকে কিন্তু ওই দুগ্ধ, অর্থাৎ দুধ অর্পণ করা হবে ঈশান রূপকে, এবং সেই ঈশান রূপের অভিষেক করা হবে বা ঈশান রূপের পুজো করা হবে, যেটাকে বলা হয় বৃদ্ধাকালকে, অর্থাৎ বৃদ্ধাকালকে ইঙ্গিত করে, যেটা ঈশান রূপ। আর
শিবের যে দ্বিতীয় প্রহরের যে পুজোটা হয়, যেটা দুগ্ধের মাধ্যমে শিবের অভিষেক করা হয়, সেই যে রূপটা সেটা কিন্তু অঘর রূপ। অর্থাৎ আপনারা যারা জানেন যে অঘর রূপ শিবেরই একটা রূপ, সেই অঘর রূপের পুজো সেটা বা অভিষেক করা হবে সেটা দুগ্ধ দিয়ে বা দই দিয়ে। সেটা ঠিক 9:26 থেকে 12:35 পর্যন্ত রাত, মধ্যরাত। তাহলে এই সময়টা শিবের অঘর রূপকে পুজো করা হবে, যেটা যৌবনকালকে ইঙ্গিত করা হয়, যৌবনকাল। এবং তারপরে যেটা ঘিয়ের মাধ্যমে শিবের অভিষেক করা হবে ঘিত দিয়ে, এবং তৃতীয় প্রহরে সেই ঘিত দিয়ে শিবের অভিষেক হয়, সেটা অ্যাকচুয়ালি শিবের বামদেব রূপকে, অর্থাৎ বামদেব রূপকে কিন্তু শিবের অভিষেক করা হবে, এবং এই কালটাকে বালককাল ইঙ্গিত করা হয়। অর্থাৎ বালককালের সেই বাম রূপকে, অর্থাৎ বামদেব রূপকে কিন্তু এখানে অভিষেক করা হবে, এবং সেটা কিন্তু ঘিত দ্বারা, অর্থাৎ ঘিয়ের মাধ্যমে শিবের অভিষেক করা হবে। তারপরে হচ্ছে শেষ প্রহর, চতুর্থ প্রহর। চতুর্থ প্রহরে যে শিবের চতুর্থ যে দ্রব্যগুণ দিয়ে, অর্থাৎ মধু দিয়ে শিবের অভিষেক করা হবে, এবং সেই মধু অ্যাকচুয়ালি বলা হচ্ছে এটা সদ্যজাত, অর্থাৎ শিবের যে সদ্যজাত যে রূপ, সেই রূপের অভিষেক করা হবে এই ঘিয়ের মাধ্যমে। এবং এটা অ্যাকচুয়ালি ইঙ্গিত দেয়, এটা হচ্ছে শিশুকালকে, শিবের শিশুকালকে কিন্তু এই অভিষেক বা পুজোর তিনি নেবেন। তাহলে এখানে পরপর যেটা বলা হলো, এবং তারপরে যেটা পুজো হয় বা অভিষেক হয় সেটা চিনি দিয়ে, এবং সেটা বলা হয় শিবের তৎপুরুষ রূপকে সেখানে কিন্তু অভিষেক করা হবে, এবং সেটাকে বলা হয় ব্রহ্মকাল, অর্থাৎ ব্রহ্মকাল, সেই ব্রহ্মকালের পুজো বা অভিষেক হয়। এবং পরবর্তীতে সব সমাপ্তির পর শেষে গিয়ে আবার শিবের অভিষেক হয়, যেটা পঞ্চামৃতর মাধ্যমে শিবের কিন্তু অভিষেক করা হয়। তাই পঞ্চামৃত দিয়ে শিবের অভিষেক করা, এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই তিথিগুলো। এবং এছাড়াও দেখবেন যে বেশ কিছু দ্রব্যগুণ শিবের অভিষেকের জন্য দেওয়া হয়, এবং সেই নির্দিষ্ট যে দ্রব্যগুণ রয়েছে কিছু একটু অন্য টাইপের, এবং সেই দ্রব্যগুণ দিয়ে যদি আপনি শিবের অভিষেক করতে পারেন তাহলে আপনার মনস্কামনা অবশ্যই বলছে কিন্তু পূরণ হবে, ও মনস্কামনা পূরণ হবে। এবং সেই দ্রব্যগুলো কি একটু বলে দিই। যাদের বিভিন্ন ধরনের সমস্যায় রয়েছেন, বারবার বলবো, বছরে কিন্তু এই ধরনের তিথি একটাই পাবেন, কারণ অনেক কঠিন থেকে কঠিনতম সমস্যা সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আমি 4টে যে রূপগুলো শিবের বললাম, সেই শিবের রূপের মধ্যেই কিন্তু বিশেষ করে বর্ণনা রয়েছে, বিশেষ করে উল্লেখ রয়েছে যে আপনার ক্ষেত্রে কী ধরনের সমস্যা, এবং সেই সমস্যা নিবারণের জন্য কোন দ্রব্যগুণটা ভীষণ কার্যকরী, এবং সেইভাবে আপনি অভিষেক করার চেষ্টা করবেন। শিবের অভিষেক করার প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বেলপাতা অবশ্যই লাগে, এবং শিবের মহামন্ত্র উচ্চারণ করে শিবলিঙ্গের ওপর কেউ 108টা কিন্তু বেলপাতা দেয়, এবং সেক্ষেত্রে প্রত্যেকটার বেলপাতার কিন্তু ভিতরের দিকে সাদা চন্দন মাখিয়ে শিবলিঙ্গে দিতে হয়। 108টা না দিতে পারলে 3টে করে অবশ্যই দিতে হয়, এবং নিখুঁত বেলপাতা, এবং বোটার দিকটা অবশ্যই কেটে দিতে হয়, যেটা না হলে কিন্তু সেক্ষেত্রে শিবের যে অভিষেক আপনি করছেন এবং সেখান থেকে যে পুণ্যি লাভ করছেন বা সে যে আশা উদ্দেশ্যে আপনি করছেন, সেই আশা বা সেই উদ্দেশ্য সফল হয় না। তাই বোটার দিকটা অবশ্যই কেটে শিবলিঙ্গের ওপর সাদা চন্দন মাখিয়ে শিবলিঙ্গের ওপর একটা একটা করে দেবেন, আর শিবের মন্ত্র যেটা রয়েছে সেই মন্ত্র উচ্চারণ করে দেবেন। এবং এখানে দেখুন আরও বেশ কিছু দ্রব্যগুণ, যেগুলো তো আমি বললাম শিবের অভিষেকের জন্য 4টে বা 5টা পঞ্চামৃত দিয়ে যে আলাদা আলাদা করে শিবের অভিষেক করা হয় ওই নির্দিষ্ট তিথিতে, তাছাড়াও পরবর্তী টাইমে যারা দেখছেন যে আপনি 4টে প্রহরে হয়তো পুজো করতে পারছেন না, আপনি অ্যাট এ টাইম পুজো করবেন, বা একসঙ্গে পঞ্চামৃত তৈরি করে সেটা অবশ্যই তামার পাত্রে কখনো পঞ্চামৃত রাখবেন না। পঞ্চামৃত রাখতে হলে কাঁসা বা পিতলের পাত্র নিয়ে, বা কিন্তু পাথরের পাত্রে কিন্তু নিয়ে সেটাকে পঞ্চামৃত তৈরি করে তারপরে শিবলিঙ্গের ওপর দিয়ে অভিষেক করবেন শিবলিঙ্গের মাথায়।
এবং এর সঙ্গে সঙ্গে আমরা দুধ, যেমন দুধটা কেন দিই, দুধের জন্য যে নিয়মটা বললাম, অর্থাৎ দুগ্ধ দেওয়া, যেটা দেওয়া হয়, এবং সেক্ষেত্রে বলছে শিবের ঈশান রূপকে ইঙ্গিত করে শিবের ঈশান রূপের কিন্তু অর্পণ করা হয় ঠিকই, কিন্তু দুধ হচ্ছে আমাদের, আমরা যখন শিবের অভিষেক করব, যাদের ক্ষেত্রে মানসিকভাবে খুব সমস্যায় রয়েছেন, ডিপ্রেশনে আছেন, যাদের শনির 7.5 প্রভাব চলছে, কোনো কাজ হচ্ছে না, হতাশার মধ্যে পড়ে গেছেন, মানসিক কষ্টে, খুব কাছের মানুষ আপনাকে ভুল বুঝে দূরে সরে গেছে, তাদের উদ্দেশ্য বলবো যে আপনি এই নির্দিষ্ট তিথিতে দুধ অর্থাৎ দুগ্ধ দিয়ে অবশ্যই শিবের অভিষেক করবেন এবং তার মধ্যে কালো তিল দিয়ে দেবেন, দিয়ে শিবের অভিষেক করবেন, তাতে আপনার ক্ষেত্রে শুভ হবে। অর্থাৎ পঞ্চামৃত দিয়ে প্রথম শিবের অভিষেক করলেন, বা 4টে প্রহরে যেমন আলাদা আলাদা দিয়ে দ্রব্যগুণ দিয়ে যেমন অভিষেক করলেন, সবগুলো করার পর শেষে অর্থাৎ শেষ প্রহরে যখন যেটাকে বলা হয় যে আমাদের বিশেষ করে পারণের আগে যে সময়টা আপনি পাবেন, সেই সময়টা আপনি কি করবেন না, এই দ্রব্যগুণ দিয়ে, অর্থাৎ আমি যেমন বললাম যারা মানসিক অশান্তিতে ভোগ করছেন, দুধ এবং তার মধ্যে কালো তিল মিশ্রণ করে সেটা শিবলিঙ্গের ওপরে আপনি অবশ্যই শিবের অভিষেক করুন বা শিবলিঙ্গের ওপর দিতে থাকুন এবং শিবের মহামন্ত্র উচ্চারণ করুন। দেখবেন ধীরে ধীরে আপনি যদি এটা 16টা সোমবার টানা শিবরাত্রির তিথি থেকে ধরে করতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার মনস্কামনা বা আপনার যে মানসিক কষ্ট সেটার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। তারপরে বলবো শ্বেত চন্দন। দেখবেন প্রত্যেকটা, আমি বলছিলাম যে শিবের যখন শিবলিঙ্গের ওপর যে বেলপাতাগুলো দেবেন, সেই বেলপাতাগুলোর ভিতরের দিকটাতে সাদা চন্দনের প্রলেপ দিয়ে দেবেন এবং সেই সাদা চন্দনের প্রলেপের মধ্যে যদি আপনি মনস্কামনা 3টে ফলক, যে একটা পাতাতে 3টে ফলক থাকে, 3টে ফলকেই যদি আপনি আপনার মনস্কামনা জানাতে পারেন এবং মাঝের যদি 3টেতে না হয় তাহলে একটার মধ্যে মাঝেরটাতে লিখবেন আপনার মনস্কামনা এবং আর 2টো ফলকে ওং নমঃ শিবায় এই কথাটা লিখবেন, লিখে শিবলিঙ্গের ওপর দেবেন, তাতে আপনি আপনার মনস্কামনা আপনার পূরণ হবে। এবং আপনি কাঁচা দুধ, গঙ্গার জল এবং তার মধ্যে কালো তিল আর তার মধ্যে অল্প পরিমাণ সাদা চন্দন মিশিয়ে সেই শিবলিঙ্গের ওপর, সেই বেলপাতার ওপর অভিষেক করবেন এবং শিবের ওই মন্ত্রটা উচ্চারণ করবেন। দেখবেন এটা যদি 16টা সোমবার পরবর্তী টাইমে করতে পারেন খুব ভালো হবে, এবং যদি ওই দিনে করতে পারেন ওই তিথি ধরে, তাহলেও কিন্তু জানবেন যে আপনার ক্ষেত্রে মান সম্মান, খ্যাতি, প্রতিপত্তি এবং আপনার যে নির্দিষ্ট টার্গেট, নির্দিষ্ট যে লক্ষ্য সেটা পূরণ হবে। এবং এরপরে যেটা বলবো যে সুগন্ধি আতপ চাল, নিখুঁত আতপ চাল, 11টা আতপ চাল বেছে নেবেন, বেছে নিয়ে সেটা ওই পঞ্চামৃত, যে পঞ্চামৃত দিয়ে আপনি শিবের অভিষেক করবেন শেষে, বা আপনি হয়তো 4টে প্রহর পুজো করতে পারছেন না, আপনি আপনার যে নিয়ম অনুযায়ী আপনি একবারই করবেন, পঞ্চামৃত দিয়েই করবেন, তাদের উদ্দেশ্যই বলছি যে আপনারা সুগন্ধি আতপ চাল, যেটা একদম নিখুঁত হতে হবে, কোনো রকমের ভাঙা টুকরো যেন না হয়, এবং 11টা আতপ চাল ওই পঞ্চামৃতর সঙ্গে মিশিয়ে নিয়ে আপনি শিবের অভিষেক করবেন। শিবের অভিষেক করা হয়ে গেলে লাস্টে গিয়ে সাদা রঙের বাতাসা, সাদা বাতাসা এবং তার সঙ্গে আতপ চাল, যেগুলো বাছাই করে, অর্থাৎ টুকরো হয় না যেন, এরকম সেই আতপ চাল শিবলিঙ্গের ওপর দেবেন আর আপনি আপনার মনস্কামনা জানাবেন। তাতে আপনার আর্থিক উন্নতি হবে এবং কোনো দিন অন্নের অভাব হবে না। যদি এটা কন্টিনিউ করতে থাকেন তাতে তো আপনার অবশ্যই সুফল পাবেন, আর যদি ওই নির্দিষ্ট তিথি ধরে যদি আপনি করেন তাহলে দেখবেন যে অনেক জীবনের অনেক হতাশার জায়গা, দারিদ্রতা, দুঃখ, কষ্ট, আর্থিক অবনতি, আর্থিক জায়গা কষ্ট, সেইগুলোর থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন এবং সেগুলো করতে হবে কিন্তু এই নির্দিষ্ট তিথি ধরে। যাদের বিবাহ হচ্ছে না বা দাম্পত্য অশান্তি, এখন দেখবেন যে প্রায় একটা ম্যাক্সিমাম পার্সেন্টেজ দাম্পত্য অশান্তিতে ভুগছেন, তাতে সেই জায়গা বা বিবাহের ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছে, তাদের জন্য বলছি খুব ইম্পর্টেন্ট, লিখে নিন এবং এই নির্দিষ্ট তিথিতে করবেন, খুব শুভ ফল পাবেন। আপনি কোনো মন্দিরে গিয়েও করতে পারেন, আপনি আপনার বাড়িতে যে শিবলিঙ্গ, কিন্তু প্রত্যেক
রবিবার সোমবার করে বা প্রত্যেক দিন পুজো করছেন, অভিষেক করছেন, সেখানেও করতে পারেন। যেটা আপনার মনে বলবে সেই জায়গাতেই আপনি করবেন। করলে পরে আপনার ক্ষেত্রে শুভ ফল পাবেন। কি করবেন না, যাদের তারা কি করবেন, কেশর আগের দিন কেশরটাকে ভিজিয়ে রেখে দেবেন। অল্প পরিমাণ কেশর নিয়ে এসে সেই কেশরটাকে ভিজিয়ে একটা চীনামাটির পাত্রে বা কিন্তু আপনার কোনো পাথরের পাত্রের মধ্যে সেই কেশরটাকে ভিজিয়ে রাখবেন এবং সেই কেশরটার জলটা দিয়ে পরের দিন যে অর্থাৎ আপনি যে পঞ্চামৃত দিয়ে শিবের অভিষেক করবেন তার মধ্যে ওই কেশরটার জলটা পুরোটা দিয়ে দেবেন, দিয়ে শিবের অভিষেক করবেন 3টে বেলপাতা দিয়ে এবং আপনি আপনার মনস্কামনা বেলপাতার মধ্যে লিখে দেবেন, দিকে আপনি শিবলিঙ্গের ওপর দেবেন আর অভিষেক করবেন শিবের মহামন্ত্র 108 বার উচ্চারণ করবেন। এবং দেখবেন যে এটা যদি আপনি শুরু করে থাকেন, যেটা ওই দিনও করতে পারেন, পরবর্তীতে 16টা সোমবারও করতে পারেন, তাতে আপনার গৃহে সুখ শান্তি ফিরবে, দাম্পত্য সুখ ফিরবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার যাদের বিবাহের ক্ষেত্রে বাধা রয়েছে সেই বিবাহের বাধা সেখান থেকে কেটে যাবে। এবং এই দিন আরেকটা জিনিস বলে দিই, যাদের বিবাহের ক্ষেত্রে বাধা হচ্ছে ভালো করে শুনুন, তাদের ওই চতুর্থ অর্থাৎ দ্বিতীয় প্রহরের শেষের থেকে তৃতীয় প্রহরের শুরুর মধ্যে, অর্থাৎ এখানে দ্বিতীয় প্রহর শুরু হবে শেষ হবে 12টা 35 মিনিট রাত্রে এবং তারপরে তৃতীয় প্রহর শুরু হবে 12টা 35 থেকে কিন্তু 3টে 42 মিনিট পর্যন্ত, অর্থাৎ ওইখানে 1 ঘন্টা 1 ঘন্টা অর্থাৎ 2 ঘন্টা, অর্থাৎ 12টার থেকে 1টার মধ্যে 12টার থেকে 1টার মধ্যে আপনাকে এই ক্রিয়াটা করতে হবে। আপনি 12টার থেকে 12:30টার মধ্যেও করতে পারেন বা 12:30টার থেকে 1টার মধ্যেও করতে পারেন। টোটাল টাইমটা হচ্ছে 12টার থেকে আপনার 1টা 5 মিনিট পর্যন্ত। এই সময়টার মধ্যে আপনি যাদের বিবাহ হচ্ছে না, বিবাহের ক্ষেত্রে সমস্যা, যাদের অর্থ নিয়ে খুব সমস্যা, আর্থিক উন্নতি হতে চাইছে না, অর্থ ভীষণভাবে খরচ হয়ে যাচ্ছে, সবার জন্য এই ক্রিয়াটা করবেন এবং এই নির্দিষ্ট তিথিতে যেটা কি করবেন না, একটা রূপোর পাত্র নেবেন, রূপোর পাত্র, এবং সেই রূপোর পাত্র যদি ঢাকনা যুক্ত হয়, অর্থাৎ রূপোর দেখবেন সিঁদুরের কোটো পাবেন, সেই সিঁদুরের কোটো, যারা রূপোর সিঁদুরের কোটো কিনতে পারবেন না তারা হলুদ পাত্রের মধ্যে, হলুদ যে লাল শালু আছে, হলুদ শালুর মধ্যে করবেন। কি না, কাঁচা হলুদ, গোটা একটা কাঁচা হলুদ নিয়ে আসবেন এবং সেটা পাত্রের মধ্যে রাখলে কেটে টুকরো করে রাখতে হবে। আর যদি কাপড় অর্থাৎ হলুদ কাপড়ের মধ্যে বা শালুর মধ্যে রাখেন তাহলে গোটা হলুদটাকে রাখবেন এবং তার মধ্যে কি করবেন না, আতপ চাল, সুগন্ধিযুক্ত আতপ চাল 11টা ওর মধ্যে দেবেন আর তার সঙ্গে সঙ্গে কড়ি নিয়ে আসবেন, লক্ষ্মী কড়ি, এবং এই লক্ষ্মী কড়ি সেখানে 8টা লক্ষ্মী কড়ি নিয়ে আসবেন এবং এই কটা জিনিস একসঙ্গে একটা নির্দিষ্ট জায়গায় শিবের পাশে রেখে দেবেন এবং সেটা পরের দিন যখন ওই নির্দিষ্ট তিথি অর্থাৎ যে ওই নির্দিষ্ট তিথিতে রাখবেন এবং ওই যখন সমাপ্তি হবে, চতুর্থ প্রহর সমাপ্তি হবে এবং কিন্তু পারণের আগে আপনাকে ওটাকে তুলে নিতে হবে, তুলে আপনি আপনার লকারে রেখে দেবেন। আর যাদের বিবাহ হচ্ছে না তাদেরকে বলবো যে ওই হলুদের যে টুকরোটা দিয়েছেন সেই হলুদের টুকরোটার গায়ে মৌলি সুতো পাওয়া যায়, সেই হলুদের টুকরোটাকে নিয়ে মৌলি সুতো দিয়ে ভালো করে জড়াবেন যাতে হলুদটা আর না দেখা যায় এবং ভালো করে জড়িয়ে সে যে বিছানাতে শোবে তার মাথার দিকে বিছানার নিচে রেখে দেবেন। দেখবেন যে তার বাধা, বিবাহের ক্ষেত্রে বাধা, সেটা আস্তে আস্তে কেটে যাবে। এবং যদি জন্মছকের নেগেটিভ ভাইব্রেশন থাকে, যদি কেউ শত্রুতা করে সমস্যা তৈরি করে, তাহলে কিন্তু তার জন্য উপযুক্ত প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে, করলে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। দেখুন, ঘি দিয়ে অভিষেক করলে আমাদের জীবনে যাদের দেখবেন যে খুব শারীরিক অসুস্থতায় ভুগছেন তাদের ঘি দিয়ে অভিষেক করলে শুভ হবে। অর্থাৎ পঞ্চামৃত দিয়ে যেমন অভিষেক করছেন এবং তার সঙ্গে সঙ্গে কি করবেন না,
দুর্বা, 11টা দুর্বা না 21টা দুর্বাকে 3টে পাতা যুক্ত করবেন এক একটা দুর্বা মাথার দিকে দিয়ে, সেই দুর্বাকে কিন্তু একটা লাল সুতো দিয়ে জড়িয়ে শিবলিঙ্গের যেটা মাঝের পাট, সেই মাঝের পাটের ওপর রাখবেন, রেখে শিবের অভিষেক করবেন বেলপাতা দিয়ে এবং তার নাম গোত্র দিয়ে সেখানে যদি কোনো পণ্ডিত থাকে তাহলে সেখানে পুজো দেবেন। এবং তারপরে ওই দুর্বাকে নিয়ে গিয়ে তার কপালে ঠেকিয়ে আপনি শুদ্ধ জায়গায়, ভালো জায়গায় ঠাকুরের স্থানে রেখে দেবেন। আর প্রত্যেক দিন কিন্তু ধূপ ধুনো দেবেন। দেখবেন যে যে অসুস্থ মানুষটা আপনার বাড়িতে রয়েছে সে ধীরে ধীরে সুস্থতার দিকে যাবে। কারোর যদি বাধা বিপত্তি, কারোর দেখা গেলো যে কোনো রকমের দুর্ঘটনার যোগ, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ক্রিয়াটা করলে এই শিবরাত্রির তিথিতে তাতে আপনারা সুফল পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, যাদের সন্তান আসছে না, সন্তানের ক্ষেত্রে খুব সমস্যা তৈরি হচ্ছে, তাদের বলবো যে শিবের যখন মধু দিয়ে, অর্থাৎ চতুর্থ প্রহরে যে পুজোটা হয় বা অভিষেকটা হচ্ছে, সেই চতুর্থ প্রহরের মধু দিয়ে যে অভিষেক হচ্ছে, অভিষেক হওয়ার পর যে বলবো যে বিশেষ করে সেই মধুর, অর্থাৎ সেই মধু দিয়ে অভিষেক করার পর যে অমৃত, অর্থাৎ শিবের গা বেয়ে যে মধু আস্তে আস্তে নিচের দিকে নামবে, সেই অমৃত অল্প পরিমাণে নিয়ে গিয়ে তাদের দুজনকে খাইয়ে দেবেন। দেখবেন যে সন্তানের সেই বাধা তারা দূর করতে পারবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে অনেক জাতক জাতিকার দেখবেন যে জীবনে অনেক কিছু করেও তাদের মধ্যে একটা হতাশা ভাব কাজ করে। জীবনে অনেক কিছু চাওয়া পাওয়া থাকে, সেগুলো পায় না। মানুষের জন্য অনেক কিছু করে কিন্তু সুনাম অর্জন করতে পারে না। তাই নাম, যশ, সুনাম এবং ধৈর্য শক্তি বৃদ্ধি পাওয়ার জন্য, এটা বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছে, যারা কেরিয়ার নিয়ে চিন্তা ভাবনা করছে, আগামী দিনে কোনো সুপ্রতিষ্ঠিত জায়গায় যাওয়ার জন্য চেষ্টা করছে, তাদের জন্য, যারা কর্মের মধ্যে যুক্ত রয়েছে, তাদের প্রমোশন বা কর্মের জায়গাটা আরও উন্নতি করার জন্য তারা করতে পারে, বা যারা সমাজকে নিয়ে সমাজ সেবামূলক কোনো কর্মের মধ্যে যুক্ত রয়েছেন তাদেরকেও বলবো এই ক্রিয়াটা অবশ্যই করবেন। অর্থাৎ দই দিয়ে যখন শিবের অভিষেক করা হচ্ছে, অর্থাৎ দ্বিতীয় প্রহর এই বছরের কিন্তু যে সময়টা রয়েছে বিশেষ করে 9টা 26 থেকে 12টা 35 মিনিট পর্যন্ত, যে সময়টা দিয়ে শিবের দই দিয়ে শিবের অভিষেক করা হবে। এবং ওই দই যেটা শিবের গা বেয়ে নিচের দিকে নামবে, সেটা অল্প পরিমাণ নিয়ে গিয়ে সেটা আপনি মুখে দেবেন এবং সেটা 4 প্রহরের শেষে গিয়ে, এবং সেটা দেখবেন যে আপনার অনেক বাধা বিপত্তি কেটে যাবে। এবং পরবর্তী টাইমেও যদি আপনি শিবের অভিষেক করেন তাহলে অবশ্যই কাঁচা দুধ, গঙ্গার জল এবং তার মধ্যে অল্প পরিমাণ যেটা সাদা দই বলা হয়, সেই দই মিশ্রণ করে শিবের অভিষেক করবেন। তাতে আপনাদের নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি এবং আপনার সুনামের জায়গা দিনে দিনে বৃদ্ধি পাবে। সুতরাং এই যে নির্দিষ্ট তিথি খুব গুরুত্বপূর্ণ তিথি। তাই এই তিথিকে কাজে লাগান। কারণ যাদের বিবাহের ক্ষেত্রে সমস্যা, বিবাহিত জীবনের সমস্যা, যাদের সন্তান আসছে না, যাদের ক্ষেত্রে দেখা গেল যে কঠিন থেকে কঠিনতম সমস্যার মধ্যে জড়িয়ে গেছেন আপনি, সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না, কেরিয়ারের সুপ্রতিষ্ঠিত জায়গায় পৌঁছাতে পারছেন না, আপনার ক্ষেত্রে যেটা হওয়া উচিত না সেটাই বারংবার হচ্ছে, আপনি যথেষ্ট মানুষের সহযোগিতা করেন সেই জিনিসগুলো আপনি পাচ্ছেন না, এই ধরনের বহু কঠিন থেকে কঠিনতম সমস্যা যাদের বিগত দিনেও চেষ্টা করে হচ্ছে না, তাদের জন্য কিন্তু এই নির্দিষ্ট তিথি খুব গুরুত্বপূর্ণ তিথি। তাদের কাজে লাগান। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে আমার কাছে বহু মানুষ তারা বিগত দিনে এসছে, তাদের প্রতিকার প্রতিবিধান আমি বারবার বলে থাকি, তিথি নক্ষত্র দেখে প্রতিকার প্রতিবিধান করলে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। তাই আবার বলছি যে বিগত দিনে যে সকল মানুষগুলো তাদের প্রতিকার প্রতিবিধান নিয়েছে তারা কিন্তু খুব ভালো রয়েছে, তাদের মুখ থেকেই শুনুন তারা কতটা ভালো রয়েছে। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আর আপনি আপনারা শুনতে থাকুন বিগত মানুষগুলো যারা প্রতিকার নিয়েছে তারা এখন কেমন আছে। সকলেই ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা জানিয়ে নমস্কার জানিয়ে শেষ করছি। নমস্কার, ভালো থাকুন। ডক্টর
গৌতম শাস্ত্রী। আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসেন তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশনগুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচণ্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরও আগে আসলেই ভালো হতো, আরও অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচণ্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন, আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সব কিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের হাতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি সোমনাথ মজুমদার, কল্যাণীতে থাকি। আমি গৌতমবাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যকলাপ আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো বলে। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকেও নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারা উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস। আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার 2 ছেলের জন্য, আমার নিজের জন্য আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম? কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি। আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র, থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা।
আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুধু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম, ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশান, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশান আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, এমনি একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখনই চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাঁচরাপাড়া চেম্বার। কাঁচরাপাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ হয়ে বলতে চাইছেন তো? আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য।
এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার বিভিন্ন ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। নমস্কার, আমি পিয়ালি মণ্ডল বলছি। আমি গত ছ মাস ধরে খুব সমস্যার মধ্যে ছিলাম, এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কি করব ঠিক করতে পারছিলাম, ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস, ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে। তো আমি ওর ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলাম। ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখেই আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল যে কী হবে, কী হচ্ছে না হচ্ছে, আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছি। তো উনি বললো যে সঠিকভাবে যদি একটি রেমেডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে। তো আমি ওনার কথায় অনুযায়ী সঠিক রেমেডি ধারণ করলাম। রেমেডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে। তো আমরা এখন আগের থেকে অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো রাখছি, পরিবারও সবাই ভালো আছে। আমার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আর হচ্ছিল না। তো উনি আমার অনেক উপকার করেছেন, ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন। তো আমি চাইবো যে আপনারাও আসুন, আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কী কী সমস্যা হচ্ছে না হচ্ছে, যাতে আপনাদের পাশেও উনি দাঁড়াতে পারে, আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে। আমি চাইবো যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকমভাবে থাকে, আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে। আমি আর অসংখ্য 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 ধন্যবাদ জানাই ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন, আমাকে আজকে সমস্যার সমাধান করেছেন। তো অসংখ্য 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 ধন্যবাদ। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। দেরি কেন? চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।